নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য আরেকবার এলাম লাইভে। আজকে আমি এমনিতে এর আগে একটা মজার ভিডিও করেছিলাম যে লেনিন কেন দায়ী ভারত ভাগের জন্য বলে, কিন্তু এখন আমি যেটা করব সেটা খুব সিরিয়াস একটা ভিডিও। আমার মনে হয় এই বিষয়গুলো বর্তমানে মানুষ খুব কমই জানে, কিন্তু জেনে রাখা ভালো যে আমি এটা খুব গুরুত্বপূর্ণ বলে আরেকবার ভিডিও করছি একই দিনে। আমি এটা করি না কখনো। আমেরিকা কনভেনশনাল ওয়ারে ইরানের কাছে পরাজিত। সেই পরাজয়ের 4টে কারণ আমি সুনির্দিষ্টভাবে এর আগের ভিডিওতে বলেও দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখতেও পারেন। কিন্তু পরাজয়ে, কনভেনশনাল ওয়ারে পরাজিত হওয়ার অনিবার্য পরিণতি যেটা, সেটা কিন্তু ফলতে চলেছে। আমেরিকা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন ইউজ করার কথা ভাবছে হরমুজ প্রণালীতে, সেটাকে দখল করবে বলে ইরানের বিরুদ্ধে। অর্থাৎ যখন কোনো শক্তি কনভেনশনাল ওয়ারে হেরে যায়, তখন সে জেতার জন্য অনেক সময় নিউক্লিয়ার উইপন ব্যবহার করতে পারে বলে ধরে নেওয়া হয়। যেমন ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে, যেহেতু পাকিস্তান হলো উইকার সাইড, তাই ধরে নেওয়া হয় যে পাকিস্তানই হয়তো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন ব্যবহার করতে পারে। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন মানে অপেক্ষাকৃত কম শক্তির নিউক্লিয়ার উইপন, কিন্তু কম শক্তির হলেও তার শক্তি অসীম। ডিস্ট্রাকশন মানে যে ডিস্ট্রয় করার যে শক্তি, ধ্বংস করার শক্তি। প্রথম কথা, এর থেকে বোঝা যায় আমেরিকা কনভেনশনাল ওয়ারে পরাজিত এবং সেই জন্যই সে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন ব্যবহার করার কথা আলোচনা করছে। এবং দ্বিতীয়ত যেটা বোঝা যায় সেটা হলো আমেরিকা জানে এই যুদ্ধটা হেরে গেলে সে আর হলো যে জিওপলিটিক্যাল ডমিনেশন অফ দ্য গ্লোব ধরে রাখতে পারবে না। আগে হয়তো যে ওয়েস্টার্ন হেমিসফিয়ারেই আবদ্ধ থাকতে হবে। চীন স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় পাওয়ার হিসেবে অবতীর্ণ হবে। চীন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। চীনের জয় স্বাভাবিকভাবেই সমাজতন্ত্রের জয় বলে পরিণত হবে, এবং এটা হচ্ছেও। আমেরিকার যে যুব সমাজে অলরেডি চায়না ম্যাক্সিং বলে একটা কথাও আছে, অর্থাৎ চীনের মতো করে তারা তাদের জীবন প্রণালী সাজাতে চায়। অর্থাৎ সমাজতন্ত্রের প্রতি অলরেডি আমেরিকান যুব সমাজ ভীষণভাবে আকর্ষিত। আমেরিকার সাধারণ মানুষ প্রচণ্ডভাবে কথা বলছে যে কিভাবে আমেরিকান কর্পোরেটরা লুট করছে সেটা নিয়ে। এই জন্য আমরা দেখছি একের পর এক শহরে সমাজতান্ত্রিকরা জিতছে। তার মধ্যে জোরহান মামদানি আছে, আবদাল আল সঈদ আছে, এছাড়াও কিছুদিন আগে আরেকটা জায়গাতেও একজন জয়ী হয়েছে, রোজই জিতছে। এবং ট্রাম্প নিজেও জানিয়েছে যে রিপাবলিকান প্রেসিডেন্ট উনি হয়তো শেষ রিপাবলিকান প্রেসিডেন্ট। হিলারি ক্লিন্টন বলেছে যে আমাদের ডেমোক্র্যাটদেরকে যে রিপাবলিকানরা কমিউনিস্ট বলছে, এটার একটা পাল্টা প্রতিরোধ করতে হবে, কারণ সত্যি ডেমোক্র্যাটদের মধ্যে সমাজতন্ত্রী কথাবার্তা বৃদ্ধি পাচ্ছে। আমি আবারও বলছি, আমেরিকান ক্যাপিটালিস্ট ক্লাস, আমেরিকান শাসক শ্রেণী হঠাৎ করে চীনের উত্থানের ফলে সে নিজেকে নিজের এলাকাতেই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে পাচ্ছে, যখন তাদের বিরুদ্ধে আমেরিকানদের তরফ থেকে বিদ্রোহ হওয়ার মতো একটা জায়গা তৈরি হচ্ছে। এটার জন্য আমেরিকান ক্যাপিটালিস্ট ক্লাস প্রস্তুত ছিল না। আসলে চীনের উত্থান এবং তার ইম্প্যাক্টটা এত সাডেন হয়েছে, মানে যারা বোঝেনি তাদের বুঝতে বুঝতে এতটা সময় লেগে গেছে যে আজকে এরকম একটা ভয়ঙ্কর জায়গাতে চলে এলো। আমেরিকা যেভাবে উৎপাদন ছেড়ে মুনাফার জন্য ফাটকাবাজির দিকে ঝুঁকেছিল, তাতে আমেরিকার যে অস্ত্র উৎপাদন ব্যাহত হবে এটা জানা ছিল। আমেরিকা যে বিপুল একটা ইনভেস্টমেন্ট করছে, তার যে ডিফেন্সের $1 ট্রিলিয়ন 700 বিলিয়নই চলে যাচ্ছে যে মূলত ওভারসিজ বেসগুলোকে এবং এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে মেনটেন করতে, যেগুলো আধুনিক যে আমেরিকান, রাশিয়ান বা ইরানি, নর্থ কোরিয়ান মিসাইলের কাছে সিটিং ডাক, সেগুলো সবার জানা ছিল। এই নিয়ে কিন্তু পেন্টাগনের যে এআই হেড ছিল, প্রাক্তন এআই হেড নিকোলাস চাইল্যান, উনি কথাটা বলেওছেন এবং বলে উনি পদত্যাগও করেছেন। এছাড়াও আমেরিকা যে হাইপারসোনিক মিসাইল, ইন্ডিয়ার থেকেও পিছিয়ে, অতএব ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া, চায়নার থেকে তো পিছিয়েই। আমেরিকা এটা কিন্তু তার হাইপারসোনিক মিসাইলে উইকনেস কিন্তু ইয়েমেনের সঙ্গে 2025 সালের যে মার্চ মাসে যে যুদ্ধ হয়েছিল সেখান থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল। সেরকমই আমেরিকার যে একটা
ভয়ঙ্কর অ্যাডভান্টেজ ছিল, তার হাতে যে জিপিএস সিস্টেম ছিল সেটার একটা কাউন্টার, মানে তার থেকে উন্নত তার একটা অল্টারনেটিভ যে বেইদাউ চীন আবিষ্কার করে ফেলেছে। অতএব যে প্রিসিশন অ্যাটাকেও ইরান অসাধারণ পারফরমেন্স করেছে এবং চীনও সেটা করবে স্বাভাবিকভাবে। তো এর থেকে বোঝা যায় যে আমেরিকা যুদ্ধ জেতার মতো ক্যাপাসিটি একেবারেই হারিয়েছে এবং যে যুদ্ধে হেরে যায় তার পক্ষেই, সে যদি নিউক্লিয়ার পাওয়ার হয়, নিউক্লিয়ার উইপন ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পায় এবং সেটাই ইরানের ক্ষেত্রে এখন আমরা শুনতে পাচ্ছি। কারণ একজন যে কংগ্রেস ওম্যান জানিয়েছে এই ধরনের নিউক্লিয়ার উইপন ব্যবহার করার কথা হচ্ছে, আমি এদের সঙ্গে নিয়ে এরা অ্যাবসলিউটলি ইভিল, মানে সে আমেরিকান কংগ্রেস ওম্যান কিন্তু সে আমেরিকাকেই ইভিল বলে চিহ্নিত করেছে যেহেতু নিউক্লিয়ার উইপন ব্যবহার করার কথা হচ্ছে। তো আবারও বোঝা যাচ্ছে যে আমেরিকা পরাজিত। তবে আমি যেটা বলবো, পরাজয়ের থেকেও বেশি যেটা আমেরিকার সমস্যা হচ্ছে সেটা হলো পরাজয়ের ইম্প্যাক্টটা। এই পরাজয়ের ইম্প্যাক্টে চীন যখন উঠবে তখন সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ আমেরিকার সমাজের ভীষণভাবে বেড়ে যাবে। অলরেডি আমেরিকাতে চায়না ম্যাক্সিং বলে একটা কথাই আছে চীনের প্রতি আকর্ষণকে, তারা ওখানে মূলত যে চায়না ম্যাক্সিং বলা হচ্ছে আমেরিকাতে। তো আমেরিকান শাসক শ্রেণী যে বড় বড় ক্যাপিটালিস্টরা হঠাৎ করেই দেখতে পাচ্ছে যে তাদের দেশের মধ্যে সমাজতন্ত্র এত একটা জনপ্রিয় জিনিস আস্তে আস্তে হয়ে উঠেছে। তো ফলে চীনের এই যুদ্ধে হার মানে শুধু ইউএস ডলারের কোল্যাপস অথবা স্ট্র্যাটেজিকভাবে নিজেকে গুটিয়ে নেওয়া, জিওপলিটিক্যালি হেরে যাওয়া বা জিওপলিটিক্যালি নিজেকে সাইজ ডাউন করাই শুধু নয়, নিজের ঘরের মধ্যেও নিজের ধর্ষণে চ্যালেঞ্জড হয়ে যাওয়া চীনের কাছে। কারণ চীন একটা অন্য মেকানিজমে চলে, চীন একটা সমাজতান্ত্রিক দেশ যেখানে প্রফিট শেষ কথা নয় উৎপাদন ব্যবস্থার। তো এবং চীন কিন্তু আস্তে আস্তে করে মার্ক্সবাদ লেনিনবাদের শিক্ষা দেওয়া এগুলো প্রচণ্ডভাবে শুরু করেছে অনলাইনে। সে আস্তে আস্তে নিজের রূপ খুলছে। অনেকে চীনকে সিভিলাইজেশন স্টেট, অমুক স্টেট অমুক স্টেট বলে, এরা বেসিক্যালি চীনকে বোঝে না, চীনের সম্পর্কে কোনো ধারণাই তাদের নেই। তারা ইনফ্যাক্ট মার্ক্সবাদও পড়েনি, লেনিনবাদও পড়েনি, তারা ইকোনমিক্সও পড়েছে বলে আমার মনে হয় না। এই জন্য সব আবল তাবল বলে। চীন একটা টিপিক্যাল মার্কসিস্ট লেনিনিস্ট স্টেট, যে মার্কসিস্ট লেনিনিস্ট ব্যান্ডওয়াগানের সামনে দাঁড়াবার মতো মিনিমাম ক্যাপাসিটিও কোনো ক্যাপিটালিস্ট স্টেট দেখাতে পারছে না। আমেরিকা তো নয়। তো সেই হিসেবে এটা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে চলে গেছে এখন আমেরিকা। আমেরিকা জানে যে ইরান যুদ্ধে হার মানে কিন্তু আসলে সমাজতন্ত্রের উত্থানও আমেরিকাতে ভীষণভাবে হবে। এই আতঙ্ক থেকে সে যদি বা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে ইরানে বা হরমুজে, তাহলে কি হতে পারে? উত্তর কোরিয়া অলরেডি বলে দিয়েছে ইরানে ব্যবহার হলে ইরানের জন্য উত্তর কোরিয়া সরাসরি নিউক্লিয়ার ওয়েপন ইসরায়েলের ওপর প্রয়োগ করবে। মোস্ট লাইকলি রাশিয়া ইউক্রেনের ওপর নিউক্লিয়ার ওয়েপন প্রয়োগ করতে চলেছে তাহলে। এবং ইরান যেহেতু নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার মতো ক্ষমতা রাখে, অতএব ইরানও নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করার মতো ব্যবস্থা নেবে। অর্থাৎ ইসরায়েলের ধ্বংস মোটামুটি পরিপূর্ণ হবে। কারণ ইসরায়েল কিন্তু একটা ছোট এলাকা, তাকে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে ধ্বংস করা অপেক্ষাকৃত সহজ। ইরান সে তুলনায় বড় এলাকা, তাকে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন দিয়ে পুরোপুরি ধ্বংস করা অসম্ভব একটা জিনিস। তো আমি ইনফ্যাক্ট একটা কথা বলি, আমি একটা লেখা লিখেছিলাম, লেখাটা আমি আজ যে পাবলিশ করব সেটা হলো যে মানে একেবারে যে ওয়ার্ল্ড ওয়ার 1 থেকে শুরু করে আজ অবধি কিভাবে অর্থনীতির উথাল পাথাল হয়েছে এবং তাকে কেন্দ্র করে জিওপলিটিক্যাল শেপিংগুলো কিভাবে তৈরি হয়েছে। তো এই লেখাটা আমি বিভিন্ন হলো এআইকে দিই পড়তে এবং জিজ্ঞাসা করি। তো তাতে কেমিকেট্রি এবং গ্রোক এবং জেমিনাই তিনজনের সঙ্গেই আমি কথা বলি এবং তিনজনে আমাকে বলেছিল এটা বলা উচিত নয় যে, মানে আজ থেকে একদিন আগে অর্থাৎ গতকাল রাতেও বলেছিল যে এটা বলা উচিত না আমেরিকা কনভেনশনাল ওয়ারে ইরানের কাছে হেরেছে। কারণ এই যুদ্ধে আমেরিকা নিজে সব কিছু প্রয়োগ করেনি, সুতরাং এটাকে কনভেনশনাল ওয়ারে হেরেছে ধরা ভুল। কিন্তু আজ যে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করার কথার পর সে বলেছে তুমি ঠিকই বলেছিলে, যেহেতু নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করার কথা আসছে অতএব কনভেনশনাল ওয়ারে তার অন্য কোনো উপায় নেই আর জেতার, এটা মেনে নিতেই হচ্ছে। সো আই থিঙ্ক যে হ্যাটস অফ টু মি, কনগ্রাচুলেশনস টু মি। তো আমি বারবার বলছি যে এটা আমেরিকার কাছে ভয়ঙ্কর পরাজয়। আমেরিকার হাতে ম্যানুফ্যাকচারিং নেই। আমেরিকা যতই নিজের
জিডিপি 30 ট্রিলিয়ন 32 ট্রিলিয়ন এসব গল্প দিক না কেন, আমেরিকার ফিজিক্যাল ফর্মে কোনো প্রোডাকশন নেই। আমেরিকার ইউএস ডলারের ভ্যালুয়েশনটা হাই বলে আর অত্যন্ত কম অ্যামাউন্ট অফ ফিজিক্যাল প্রোডাক্টকেও ইউএস ডলারের ভ্যালুয়েশনে হাই লাগে। এর থেকে বেশি কিছু নয়, অ্যাকচুয়ালি তার প্রোডাকশন খুব কম, ফিজিক্যাল ফর্মে প্রোডাকশন অত্যন্ত কম এবং চীনের তুলনায় অত্যন্ত কম। এবং আমেরিকার যে ইউএস ডলারের ভ্যালুয়েশনটা হাই, তার কারণ হলো আমেরিকার সম্পত্তির যে কেনা বেচা করে বিশাল একটা প্রফিট হয়, সেই সম্পত্তির কেনা বেচা করে প্রফিট করার জন্য সবাই আমেরিকার সম্পত্তিতে ইনভেস্ট করে, তাই ইউএস ডলারের ভ্যালুয়েশনটা হাই। এবার সম্পত্তি কেনা বেচা করে প্রফিট করে তুমি কতদিন টিকে থাকতে পারবে? আসলে তুমি যে প্রফিটটা করছো ইউএস ডলারে, ওটার তো কোনো ভিত্তি নাই, কারণ ওর তো উৎপাদনের বেসটাই আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। এবার এটাকে ধরে রাখার একটা উপায় ছিল যুদ্ধ, সেই যুদ্ধতেও সে পরাস্ত হতে চলেছে। এর মানে একে আর ধরে রাখা যাবে না, এবং ধরে রাখা যাবে না মানে দাঁড়াচ্ছে ইউএস এর যেহেতু ডেট খুব হাই, আলটিমেটলি দুটো জিনিস হবে। এক্সটার্নাল ডেটের ক্ষেত্রে অলরেডি আমরা জানি চীন, সৌদি আরব এরা অনেকটা ডেট, এক্সটার্নাল ডেট কিন্তু কমিয়ে ফেলেছে। জাপান অনেকটা মাঝে বাড়িয়েছিল, কিন্তু জাপানেরও এখন ইয়েনে ক্রাইসিস চলছে বলে, ইয়েন ট্রিমেন্ডাসলি ইয়েনের ভ্যালু ফল করছে বলে তাকে ধরে রাখতে তারা কিন্তু ইউএস ট্রেজারি বিক্রি করে ইয়েন কিনে ইয়েনের ভ্যালু আপ রাখার চেষ্টা করছে ব্যাংক অফ জাপান। তো সুতরাং, এবং কিছুদিন আগে আমেরিকা যেটা করেছে যাতে জাপান ইউএস ট্রেজারি বিক্রি না করে, সেজন্য ইউএস ফেডারেল রিজার্ভ নিজে থেকে তার ইউয়ান বিক্রি করে ইয়েন কিনেছিল। কিছুদিন আগের ঘটনায়, এক সপ্তাহ হয়নি। কতটা চাপের মধ্যে আছে এখন আমেরিকা, এর থেকে ক্লিয়ার হয়ে যায়। এবং এক্সটার্নালি তো একের পর এক দেশ তো আস্তে আস্তে করে ইউএস ডলার থেকে গটিয়ে তো গোল্ডে সরছেই। এই যুদ্ধে যখন হার হয়ে যাবে আরো বেশি করে সরে যাবে। শুধু সেটাই নয়, ইন্টারনাল যে ডেটটা আছে তখন আরো বেশি কথা উঠবে যে পয়সাওয়ালা লোকদের থেকে রাষ্ট্র খামোকা ঋণ নিয়ে না চালিয়ে পয়সাওয়ালা লোকদের ওপর তো ট্যাক্স চাপাতে পারে, যেটা বার্নি স্যান্ডার্স বলছে, আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেস বলছে, মামদানি বলছে। মামদানি অলরেডি পয়সাওয়ালাদের ওপর নানা ধরনের ট্যাক্স বসানো শুরু করেছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক হলো ক্যাপিটালিজমের সিটাডেল, ক্যাপিটাল। সেখানে কি করেছে, সেখানে সেকেন্ড হোম কেউ যদি কেনে, সেকেন্ড যদি কেউ ফ্ল্যাট কেনে, তাহলে তাতে এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে। সুতরাং নানাভাবে বড় লোকদের উপর ট্যাক্স চাপানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। কারণ একটা রাষ্ট্র যখন একটা কিনে যে ডেট ক্রাইসিসে পড়েছে, এক্সটার্নালি সে ডেট পাচ্ছে না, তখন ইন্টারনালি ডেট পাওয়াটাও যখন কঠিন হয়ে যাচ্ছে, যখন এক্সটার্নাল ডেট লোককে ছেড়ে দেবে, তখন স্বাভাবিকভাবেই ওর যে ডেট সার্ভিসিং ইন্টারেস্ট রেটও বেড়ে যাবে। তখন একটা উপায় হলো যে ডেটটাকে ট্যাক্সে কনভার্ট করা, অ্যাটলিস্ট ইন্টারনালি। অর্থাৎ ইন্টারনালি সে বড়লোক যাদের থেকে ডেট নেয় রাষ্ট্রটা, তাকে বলবে যে তোমার থেকে আর আমি এখন থেকে ডেট নেব না, আমি তোমার ওপর যে ট্যাক্স চাপিয়ে দেবো। এটাই এক্সটার্নালিও ট্রাম্প করতে চায়, কিন্তু এক্সটার্নালি এটা করতে গেলে তোমাকে যে মিলিটারি পাওয়ার প্রয়োগ করতে হবে। ইন্টারনালি হলো যে পুলিশ আর উকিল আর যে আদালত দিয়ে সেটা হয়ে যাবে। তো এটার ফলে আমেরিকার বড়লোকদের উপর ট্রিমেন্ডাস চাপ করতে চলেছে আগামী দিনে। সো এটা আরেকটা ভয়াবহ দিক তৈরি হবে আমেরিকাতে। এবং আমেরিকার যুব সমাজ চীনের উত্থানকে সমাজতন্ত্রের উত্থান হিসেবেই দেখা শুরু করেছে। তারা বলা শুরু করেছে যে ওয়েজ কম অথচ প্রফিট এত বেশি, কেন উৎপাদন নেই অথচ এত ফাটকাবাজি, কেন সব ম্যানুফ্যাকচারিং বেস অন্য দেশে চালান করে দেওয়া হলো। এই প্রশ্নগুলো অলরেডি আমেরিকার মানুষ অনেকদিন ধরেই করছে। এখন চূড়ান্ত একটা ফেজ উঠেছে এবং আমেরিকান শাসক শ্রেণী খুব ভালো মতো বুঝতে পারছে এখন যে তারা রীতিমতো একটা অগ্নিকুণ্ডর মুখে এখন পড়ে গেছে। এবার আমেরিকান শাসক শ্রেণী যেরকম বুঝছে, আমাদের যে গুজরাটি মারওয়ারি শাসক শ্রেণীও বুঝছে। আমি বাঙালিদের ধরছি, কারণ বাঙালি বড়লোক ঠড়লোক খুব বেশি নেই। বড়লোকের পাঁচাটা কিছু যে আক্ষরিক অর্থে বলদ ইন্টেলেকচুয়াল আছে, যাদের কেউ আত্মা ঠাত্তা দেয় না গ্লোবালি। ওই আনন্দবাজার পত্রিকায় লেগে টেগে কিছুই বোঝে না। ওই একটাই জিনিস বোঝে, নারী, কারণ এরা মূলত নারী পূজারী। তো এর বেশি কিছু বোঝে না, লোকেরা এদের দেখে হাসাহাসি করে। তো আমি বাঙালিদের কথা ছেড়ে দিলাম, বাঙালিরা এগুলো বুঝতে জন্মায়নি। কিন্তু গুজরাটি মারওয়ারি পুঁজি, যাদের বিপুল পরিমাণে পুঁজি আছে, যারা যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তো তাদেরও আসতে বুদ্ধিমান মানে তাদের বুদ্ধির লেভেল অবশ্যই
উচ্চ দেশগুলো লেভেলের নয়, বা বাঙালির থেকে বেশি। তো এই জাতিগুলো আস্তে আস্তে হিট ফেস করছে, এবং এই হিটের ফেস করার ফলে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে আগামী দিনে। মানে আমেরিকা এত তাড়াতাড়ি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপনের কথা বলবে, এটা আমার কাছে খুব একটা প্রত্যাশার ছিল না। এবং আমার মনে হয় আমার সঙ্গে যে 3টে AI এর কথা হলো, জেমিনাই, গ্রোক এবং এমিকেট্রি, তিনজনেই গতকাল আমাকে বলেছিল যে ইরানের যুদ্ধের হারটাকে কনভেনশনাল ওয়ারের হার বলা যায় না, কিন্তু আজকে তারা তিনজনেই স্বীকার করেছে যে না, এটা খানিকটা প্রমাণ করেই দেয় যে কনভেনশনালি অন্য কোনো উপায় আর আমেরিকার হাতে নেই। তো এবং এর থেকে বোঝা যায় আমেরিকার শাসক শ্রেণী কতটা ডেসপারেট এই ভয়ঙ্কর অবস্থাটাকে ডিল করতে, কারণ সত্যি তার হাতে আর কোনো অল্টারনেটিভ অপশন নেই। তো যাই হোক, এবার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন হলে জিনিসটার একদম আঙ্গিকটা আলাদা হয়ে যাবে, একেবারে ওয়ার্ল্ড ওয়ারের আরও নিকটে চলে যাব আমরা, একেবারে যে ধ্বংসযজ্ঞের কাছে চলে যাব। বলে দিলাম, ওরা ইউজ করলে ইসরায়েলের যে ধ্বংস মোটামুটি যে গ্যারান্টিড, অত্যন্ত ছোট এলাকা, একটা দুটো মারলে সবার, আর ওখানকার মানুষের যেহেতু ডুয়াল সিটিজেনশিপ আছে, সব কিনা ওয়েস্ট থেকে আসা, তো সবাই ওয়েস্টে পালিয়ে যাবে অধিকাংশই। এছাড়া তোমার হলো যে গোটা এলাকা জুড়ে রীতিমতো ত্রাহি ত্রাহি রব উঠবে, ভয়ঙ্কর একটা দিকে আস্তে আস্তে করে পুরো সিস্টেমটা চলে যাবে। এবং ইউক্রেনের এগেনস্টে রাশিয়া ব্যবহার করতে পারে নিউক্লিয়ার উইপন, উত্তর কোরিয়া বলেছে ইরানের হয়ে ব্যবহার করবে নিউক্লিয়ার উইপন ইসরায়েলের এগেনস্টে। তো তবে আরও দুটো বিষয় ঘটেছে, সেটা ট্রাম্প আবার অন্য কথা বলেছে। ট্রাম্প বলেছে যে সেই জয়েন্ট যেটা হয়েছে সৌদি, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে, সেটাতে সে খুশি, কারণ যার যার সিকিউরিটি নিজের দেখাটাই ভালো। তার মানে আমেরিকা ওখানে থাকছে না, এটা শিওর। আর সাউথ কোরিয়াকে ট্রাম্প বলে দিয়েছে যে আমি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের মহড়া করব না। এক তো এইসব মহড়াতে প্রচুর খরচ হয়, দুই হলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও আমার সম্পর্ক খুব ভালো, তো সেটা আমি খারাপ করতে চাই না। আর তিন হলো সাউথ কোরিয়া আমাকে ইরানের বিরুদ্ধে সাহায্য করেনি, তাই আমিও এইসব উত্তর কোরিয়ার বিরুদ্ধে একে সাহায্য করতে যাব না। সো এছাড়াও আরেকটা কথা হলো যে আমেরিকা তার শেষ এয়ারক্রাফট ক্যারিয়ার এশিয়া প্যাসিফিক থেকে সরিয়ে নিয়েছে, ইরানের দিকে নিয়ে গেছে। সো মোটামুটি এখন নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করার কথা হচ্ছে, মানে এটা ক্লিয়ার যে আমেরিকা যুদ্ধে হারতে চলেছে। এখন সে হারকে কিভাবে গ্রহণ করবে, সে হারটাকে মেনে না নিতে পেরে কতটা ক্ষতি করবে বিশ্বের, অথবা ক্ষতি করবে না বিশ্বের, এটা নিয়ে এখন আলোচনা হবে। আমার বেশ মজা লাগছে যে বাঙালিরা এর কিছুই বোঝে না, কিছুই জানে না, ধেই করে নাচছে, কি সব বোকা বোকা বিষয় নিয়ে আলোচনা করে। কারণ এদের তো অ্যাকচুয়ালি আলোচনার বিষয় যে নারীর বাইরে খুব একটা বেরোয় না, তো স্বাভাবিকভাবেই এরা এসব নিয়ে আলোচনা করেও না। কিন্তু অবস্থা কিন্তু খুব কঠিন একটা দিকে এবার যাচ্ছে, কারণ এটা এখন ক্লিয়ার, যেটা আমরা বলছিলাম হেরে গেছে, সেটা এখন প্রায় স্বীকার করে নেওয়া হচ্ছে। কারণ ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করা মানেই হলো স্বীকার করে নেওয়া সে হেরে গেছে। ঠিক আছে, যাই হোক, মানে AI কে হারাতে পেরে আমার খুব আনন্দ লাগছে। মানে কনক্লুশনে এটাও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আগামী দিনে কি হয় দেখা যাক। আমেরিকার ধ্বংস প্রায় কমপ্লিট, এখন নিজে ধ্বংস হওয়ার আগে সে বাকি পৃথিবীকে কতটা ধ্বংস করে এখন সেটা দেখার বাকি আছে, ও ধ্বংস করে বা করে না। আমেরিকার শাসক শ্রেণীর অবস্থা খুব খারাপ, কারণ তারা আসলে একটা বড় কারণ যে আজ যে আমেরিকার শাসক শ্রেণী ফাঁপড়ে পড়েছে, এরা ওদের সমাজবিজ্ঞানের যে ব্যাকগ্রাউন্ডের লোকেদের আর ছেড়ে কথা বলবে না আগামী দিনে। এ ব্যাপারে আমি ক্লিয়ার। কারণ কি, কারণ এরা কেউ চীনকে বুঝতেই পারেনি, এবং এরা চীনকে বুঝতে পারেনি এই জন্যে কারণ এরা কেউ ভালো করে মার্ক্সবাদ লেনিনবাদটা পড়েইনি, তারা মাও সেতুংটা পড়েইনি। তারা যদি পড়তো, তারা যেটা করেছে, তারা কতগুলো মিথ্যা কথা বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। তাদের যেহেতু প্রোপাগান্ডা মেশিনারি, যেহেতু মিডিয়া তাদের হাতে,
তারা মিথ্যা কথা বলে গেছে এবং তারা ইমাজিন করে বসেছিল যে আমি মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করলে মিথ্যাটাই বোধহয় সত্যি হয়ে যায়, কিন্তু সেটা তো হয় না। পৃথিবীর সব মানুষও যদি কোনো মিথ্যাকে বিশ্বাস করে তাহলে সত্যিটা সত্যিই থাকে, এটা মিথ্যে হয় না। তো আমি ব্যক্তিগতভাবে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে কয়েকটা জিনিস বুঝেছি, সেটা হলো হার্ভার্ড থেকে শুরু করে অক্সফোর্ড হয়ে প্রত্যেকটা জায়গাতে অর্থনীতিকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, সাবজেক্টটাকে যেভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে মার্ক্সবাদ লেনিনবাদের, যেভাবে ভুল ব্যাখ্যা করে ভুল রটিয়ে ভুল প্রেজেন্ট করে এই আনন্দে থাকা হয়েছে যে আমি বোধহয় জিতে গেছি, তাতে তাদের ধ্বংস ক্লিয়ার। কারণ তুমি তোমার শত্রুকে যখন ঠিকমতো অ্যানালাইসই করছো না তখন তুমি হারবে, এটাই স্বাভাবিক। এবং তুমি ভুল অ্যানালাইসিসটাকে সবাইকে বিশ্বাস করিয়ে দিয়ে মনে করছো যে তোমার ভুলটাই বুঝি ঠিক। এটা আমরা অনেকে আমাদের জীবনে করে থাকি, এরা অত্যন্ত বোকা হাবা গোবা টাইপের লোক হয়। এবং এই একই কাজ আমেরিকার প্রতিটা প্রতিষ্ঠান, ইউরোপের প্রতিটা প্রতিষ্ঠান করেছে। আমি কিছুদিন আগেই দেখছিলাম যে একটি ভিডিওতে একজন বলছে মার্ক্সবাদ ভুল, খুব ইজিলি বোঝা যায়। মার্ক্সবাদ মানে হলো নাকি পৃথিবীর সমস্ত ক্যাশগুলোকে সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা। তো হাওয়ার্ডে নাকি একটা রিসার্চ হলো, হাওয়ার্ডের প্রফেসর সবাইকে এক্সাম দিতে বলল, তারপর যত নম্বর হলো সবাই ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিল। যারা ভালো করে পড়েছিল তারা আনহ্যাপি, যারা কম পড়েছিল তারা হ্যাপি। এভাবেই আস্তে আস্তে নাকি ক্লাসে কেউ আর পড়াশোনা করলো না। এবার হাওয়ার্ড এটা হয়েছিল কিনা জানি না, তবে সত্যি যদি হয়ে থাকে তাহলে হাওয়ার্ড একটা গাধা। কারণ মার্ক্সবাদ এরকম কোনো কথাই বলেনি যে ক্যাশ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো। মার্ক্সবাদের কথাটা একদম সাইন্টিফিক কথা যে অটোমেশন হতে হতে এমন একটা সময় আসবে যখন এমন কাজ যেগুলো মানুষের করতে ভালো লাগে না কিন্তু নেসেসারি, সেই কাজটা মেশিন করবে, আর মানুষ এমন অ্যাক্টিভিটি করবে যে অ্যাক্টিভিটিটা করতে তার ভালো লাগে। যেহেতু এরকম একটা সম্ভাবনা, সেই জন্য সেখানে ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জ অথবা মানি মোটিভেশন নেই। কারণ পয়সার জন্য কাজের আর প্রয়োজন নেই, কারণ মানুষকে এমন কাজ করতেই হচ্ছে না যেটা তার করতে ভালো লাগে না। অতএব পয়সা পেয়ে আর কি হবে, মানে পয়সার জন্য তো আর কাজ নেই, সে এমন কাজ করছে যেটা তার করে আনন্দ লাগে। আর হলো ক্লাস নেই, মানে একটা মানুষ আর একটা মানুষকে দিয়ে কাজ করাতে হবে না। সেটা হলো যে ভয় দেখিয়ে হোক অথবা লোভ দেখিয়ে হোক আর কাজ করানোর দরকার নেই। ইনফ্যাক্ট কাজ বলেই আর কোনো কথা নেই, পুরোটাই অ্যাক্টিভিটি, ভলান্টারি অ্যাক্টিভিটি। তো আমরা যদি ঠান্ডা মাথায় ভাবি তাহলে পৃথিবীটা এইদিকেই এগোচ্ছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আজকে আমাদের জীবনে যত লেজার, এটা কি আজ থেকে 100 বছর আগে ছিল? আজ থেকে 100 বছর আগে যতটুকু লেজার ছিল তারও 100 বছর আগে, মানে 200 বছর আগে আরো কম ছিল। অধিকাংশ মানুষকে সকালবেলা উঠে সারাক্ষণই খাটতে হতো, একটু না খাওয়ার জায়গা ছিল না। সেভাবেই ভাবুন না, একজন হাউস ওয়াইফকে আগে গিয়ে কি করতে হতো, সকালবেলা উঠে রান্না করতে হতো, রান্নাটাও প্রায় উনুনটা এরকম করে 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 অনেক কষ্ট করে জ্বালাতে হতো, তারপর অনেক কষ্ট করে রান্না বান্না করে তারপর ঘর মুছতে হতো, কাপড় কাচতে হতো, কতই করতে হতো। আজকে দেখুন যে ঘর মোছার জন্য অনেক ইজি টুল এসেছে, রান্না বান্না ইজি করার জন্য অনেক সরঞ্জাম এসছে, তারপর আপনার যে ওয়াশিং মেশিন এসে গেছে। এটা তো বোঝাই যায় যে এবার এইটা মানে যে ঘরের মধ্যে এরকম আর বাইরে গেলে আরো অন্যরকম। আগে অনেক বেশি লোক মূলত কৃষিকাজ এবং কোনো যারা কিনা বড় লোক ওদের বাড়ির চাকর বাকর হতো। এখন যত দিন গেছে দেখা গেছে যে কৃষিকাজে লোকের সংখ্যা কমে গেছে এবং চাকর বাকর হওয়ার লোক আর আগের মতো পাওয়া যায় না। দেখবেন উত্তম কুমারের বইতে একটা চাকর থাকতো, ওরকম আর নেই, কমে গেছে। হবেই, কারণ প্রযুক্তি বেড়েছে, মানুষ আর এগুলো করতে চায় না, করার মতো লোক পাওয়া যায় না। তো আমাদের দেশে তো তবু আছে এসব, পৃথিবীর উন্নত দেশে অনেক কমে গেছে। আগে অনেক বেশি আপনার যে কলিয়ারিতে অনেক রুক্ষ কাজ করতে হতো, সেগুলো কমে গেছে। এখন রুক্ষ কাজ বলতে একটাই আছে, কনস্ট্রাকশনের কাজ, খুব কঠিন কাজ, এবং সেখানে প্রচুর এমপ্লয়মেন্ট এখনো হয়। বাট আমি যতদূর শুনছি এআই ডেভেলপমেন্টের পরে চায়না বিপুলভাবে কনস্ট্রাকশনের কাজকে কিন্তু অটোমেট করছে। আমি গতকালই একটা দেখছিলাম ভিডিও, যে ফ্লোরের যে টাইলস বসাচ্ছে একটা রোবট, সে 6 গুণ স্পিডে, মানুষ যে স্পিডে কাজ করে তার 6 গুণ স্পিডে, মানে মানুষ বলতে চাইনিজ শ্রমিকদের 6 গুণ স্পিডে। চাইনিজ শ্রমিকদের স্পিড এমনিতেই অন্যান্য অ্যাভারেজ শ্রমিকদের থেকে 3 গুণ বেশি।
এর মানে 18 গুণ স্পিডে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান শ্রমিকদের থেকে বেশি কাজ করছে। এবার লোকে বলবে চাকরি চলে গেছে, আরে চাকরি চলে গেছে পরের কথা, তার মানে হ্যাজার্ডাস কাজটা কমে গেল। এবং এখন বহু মানুষ আছে যারা শুধুমাত্র এরকম যে ইউটিউবে বুকে বুকে সময় কাটায়। আজকে দেখুন না, আমি কত মানুষের কাছে পৌঁছতে পারি, যতই কম মানুষের কাছে পৌঁছই, যে 10,000 মানুষের কাছে তো পৌঁছই ইউটিউবের মাধ্যমে, এটাও সম্ভব। তো আজ কত মানুষ শুধুমাত্র যে নেচে কুদে, আমরা এগুলো দেখে যে মজা করি যে মেয়েরা এরকম জাস্ট নিজের ফ্ল্যাশ পার্টস দেখিয়ে রোজগার করছে, বাট পয়েন্ট ইজ দ্যাট আর মানে জীবন ইজি হয়েছে এবং এটা ইজি হতেই থাকবে, এটাই নিয়ম, কেউ আটকাতে পারবে না। তো মানে অতএব যে আগে যেমন ছিল যে চাবুক দিয়ে কাজ করাতে হতো, না হলে কঠিন কাজগুলো কেউ করতে চাইতো না, যদি চাবুক না মারতো কেউ কাজ করতো না। এরপর একটা সময় এলো চাবুক মেরে কাজ করানোর নয়, ইনসেন্টিভ দিয়ে কাজ করাতে হয়, পয়সা দিয়ে কাজ করাতে হয়। এরপর একটা দিন আসবে পয়সা দিয়ে কেউ কাজ করবে না, একবার ইন্ট্রিনসিক মোটিভেশন থেকে কাজ হবে, এক্সট্রিনসিক মোটিভেশনের গুরুত্ব আস্তে আস্তে আরো কমে যাবে, অটোমেশনের স্বাভাবিক নিয়মেই হবে। তো একে তো আর আটকানো যায় না, যাবেও না। এর কাউন্টার আছে অনেক কিছু, যেমন কোন লেভেলে সেটা সম্ভব। তারপর কালকে যদি উল্কাপাত হয়, এআই যদি সবকিছু দখল করে নেয়, দখল করে নিয়ে মানুষকে মেরে দেয়, বড় লোকরা যদি বাকি মানুষদের সবাইকে মেরে দেয়, অনেক কিছুই বলা যায়, হতে পারে। মানে এর তো টেকনিক্যাল অনেক কিছুই হতে পারে, কিন্তু যেমন অনেকেই মনে করে যে বড় লোকরা এবার তো এআই এসে গেছে, আর তো গরিবদের নাকি প্রয়োজন নেই, শ্রমিক দরকার নেই, কৃষক দরকার নেই, সব রোবট করে দেবে, তাই তারা সবাইকে মেরে দেবে। কিন্তু পয়েন্ট ইজ দ্যাট তারা যদি সবাইকে মেরেও দেয়, যে সিস্টেমটা তৈরি হয় সেটা কিন্তু কমিউনিজমই থাকে, কারণ যারা বেঁচে আছে তারা যে সিস্টেমটা তৈরি করেছে ওটা কমিউনিজমই, এরকমই। আর এত লোককে মেরে দেওয়াটা খুব ইজি জিনিস নয়, চাইলেই এগুলো করতে পারা যায় না, সেটা আমেরিকা এবং তার শাসক শ্রেণী খুব শিগগিরই বুঝতে পারবে। তো যাই হোক, পাগলরা অনেক কিছু ভাবে, যারা অতিরিক্ত পয়সার মালিক হয় তারা অধিকাংশ পাগল ছাগল হয়, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে। তো পৃথিবীর সব পাগলেরই ওষুধ এসছে, ওষুধ আসবে, কোনো চিন্তা নেই। তো আগামী দিনে কি হয় দেখতে থাকুন। পরিস্থিতি খুবই খারাপ, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ইউজড হলে সত্যি বহুবিধ সংকটের দিকে আমরা এগোচ্ছি ধরা যায়। আর এমনিতেও যে আমাদের যে বাংলা বদ্বীপ তো সংকটেই আছে, সংকট আরো বাড়বে। তো যাই হোক, সংকট হবে, কিন্তু সংকটের শেষে যেমন প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়টুকু 1914 থেকে 1945, এই 31 বছরে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু 45-এর পর মানব সভ্যতার যে অগ্রগতি হয়েছে সেটা অতুলনীয়। মানে ওটা কল্পনাই করা যায় না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কতটা মানুষের উন্নতি হয়েছে, কতটা মানুষের উত্থান হয়েছে। সেটা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, সেটা নারী মুক্তি হোক, সেটা গরিব মুক্তি হোক, সেটা মানুষের শুভ ভাবের উদয় হোক, মানবতার বিকাশ হোক, সব দিক থেকে বিকাশই হয়েছে। সোভিয়েত পতনটা হয়তো একটা ধাক্কা, মানসিক ধাক্কা, কিন্তু প্রযুক্তিগতভাবে কোনো ধাক্কা নয়, কারণ গ্লোবালাইজেশন ওয়াজ এ ট্রিমেন্ডাস ফোর্স, যেটা কম দামে আমাদের একদম হাতের সামনে প্রযুক্তি এনে দিয়েছে। যেমন তার আগের যে সময়টা ছিল, সেখানে যে ভারী শিল্প প্রায় পৃথিবীর বহু জায়গাতে আস্তে আস্তে করে পৌঁছিয়ে দিয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনকে আরো বেশি বিকশিত করেছিল। সো উন্নতি হচ্ছে, উন্নতি হবে, পৃথিবীর কারোরই ক্ষমতা নেই একে আটকানো। মাঝে একটু 2-4টে হলো যুদ্ধ হয়, যেমন 31 বছর ভয়ঙ্কর ক্ষতিকর একটা সময় গেছে, কিন্তু এই ক্ষতির মধ্য দিয়েই মানুষ বুঝতে পেরেছিল যে কোনটা ভালো কোনটা খারাপ, এবং সে সঠিক পথে পা বাড়াতে পেরেছিল। যাই হোক, আমার মনে হয় অনেক ক্ষতি হয়তো হতে চলেছে আগামী দিনে, কারণ আমেরিকা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ইউজ করার কথা ভাবছে, করবে কিনা আমি জানি না, কারণ আমেরিকাতে বুদ্ধিমান লোকও অনেক আছে। হেনরি কিসিঞ্জার মারা গেছে, এটা অত্যন্ত খারাপ। হেনরি কিসিঞ্জার থাকলে আজকে হয়তো এই দিন আসতো না। যাই হোক, একটা সিস্টেম একটা লোকের ওপর ডিপেন্ড করছে, এটা তো একটা খুব ভালো কথা নয়, এটা একটা ভালো সিস্টেমের প্রমাণ নয়। তো কিন্তু ট্যাকটিক্যাল উইপন যদি ইউজডও হয়, প্রচুর মানুষের যদি মৃত্যুও হয়, প্রচুর ক্ষয়ক্ষতিও হয়, সেই ক্ষয়ক্ষতি শেষে
যেটা আসবে সেটা আরো ঠিকঠাক জিনিস হবে, আরো উন্নতি হবে। সুতরাং আমি আশা করছি 2026 সালে বিশ্বের অতুলনীয় একটা উন্নতি আমি মোটামুটি এক্সপেক্ট করছি। এটা কতদিন চলবে এই যুদ্ধ আমরা তো জানি না। এই যুদ্ধ যদি 2030-এ শেষ হয়ে যায় তাহলেও ভালো, 2035-এ শেষ হয়ে যায় তাহলেও ভালো, যদি 2087-এই শেষ হয়ে যায় তাহলে আরো ভালো। কবে হবে তো জানা নেই, তবে যেদিনই হোক এরপর যেটা হবে সেটা অত্যন্ত সুখকর হবে। কারণ মানুষ বুঝতেই পারেনি যে গ্লোবালাইজেশনটা কি, সে বোঝেইনি। মানুষ বুঝতেই পারেনি সমাজতন্ত্র কি, সে বোঝেইনি। বুঝেছে যে সেটা শুধুমাত্র চাইনিজরা, তারা জিতেছে। সুতরাং চাইনিজরা যেভাবে বুঝেছে সে বোঝাটা এবার আস্তে আস্তে করে বিশ্ব বোঝা শুরু করবে। যত করবে উন্নতির পথে ধাপে ধাপে এগিয়ে চলবে। আপনারা ভালো থাকবেন, ভালো থাকার জায়গা কমছে, ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করবেন। অজস্র ধন্যবাদ আপনাদের।